করব যে খুব প্রয়োজন না হলে একেবারেই বাজে গোসিপিং করে টাইম ওয়েস্ট করবে না। ওকে, আর আমার প্রিয় বন্ধুরা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও। আচ্ছা, বেসিক ক্লাস 22 তে আমরা প্রোনাউনের যে ক্লাসিফিকেশন শেষ কয়েকটি বাক্য রয়েছে সেটা, যেমন হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, আমরা IND ইনডিফিনিট প্রোনাউন সম্পর্কে জানবো। এর সঙ্গে আমরা বাকি রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং আরেকটি প্রকার বাকি থাকবে সেটা রেসিপ্রোকাল। তুমি যে মানের শিক্ষার্থী হও, তুমি যে ধরনের প্রিপারেশন নাও না কেন, অর্থাৎ সেটা হতে পারে জব প্রিপারেশন, অ্যাডমিশন, একাডেমিক, ফ্রি হ্যান্ড রাইটিং, স্পোকেন, সব ক্ষেত্রেই সবার জন্য ক্লাসগুলো সার্বজনীন, প্রচুর তথ্য ভরপুর প্রতিটি ক্লাস। তাহলে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো, কেমন? আচ্ছা, আমরা প্রথমে আসবো ইনডিফিনিট প্রোনাউন, তারপরে দেখব ডিস্ট্রিবিউটিভ এবং তারপরে হচ্ছে রেসিপ্রোকাল। তো ডিস্ট্রিবিউটিভে ইনডিফিনিট প্রোনাউন্সের একটা লম্বা লিস্ট তোমরা এর আগে দেখেছো, যখন আমি তোমাদের দেখিয়েছিলাম যে ওয়ান, নান বা নো ওয়ান, নোবডি, এনিবডি, এরকম লম্বা একটা লিস্ট রয়েছে। হ্যাঁ, লম্বা লিস্ট রয়েছে। তো এই ইনডিফিনিট প্রোনাউনটা নিয়ে কথা বলবো। ইনডিফিনিট মানে ডেফিনিট নয়, ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, আর ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট বা হচ্ছে নন স্পেসিফিক, মানে অনির্দিষ্ট করে প্রোনাউন। মানে এই প্রোনাউনগুলো দ্বারা কোনো নির্দিষ্ট করে তাকে সেই ছেলেটিকে বা সেই মেয়েটিকে বা সেই বিষয় বা সেই বস্তুটিকে বোঝানো হয় না, এটা অনির্দিষ্ট করে একটা ইঙ্গিত করা হয়। এই জন্য ইনডিফিনিট প্রোনাউন বেসিক্যালি রেফার্স টু নন স্পেসিফিক পারসনস অর থিংস। মনে রাখতে হবে, ইনডিফিনিট প্রোনাউন সর্বদাই দুটো ক্যাটাগরিতে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে নন স্পেসিফিক পারসনস অর থিংস, মানে ব্যক্তি ব্যতীত অন্যান্য বিষয়গুলি। তো এই যে যেহেতু হচ্ছে দুইটা ক্যাটাগরি, আমি তোমাদের সুবিধার্থে যেটা করেছি, দুইটা ক্যাটাগরিতে যতগুলো শব্দ প্রয়োজন হয় তার আমি একটা লম্বা লিস্ট সাজিয়ে রেখেছি। যারা পেইড ব্যাচে যুক্ত আছো, ক্লাসটি শেষ হলে আমি সেখানে দিয়ে দেবো। দুই ভাবে বিভক্ত, একটা হচ্ছে ফর নন স্পেসিফিক পারসনস, নন স্পেসিফিক পারসনসের জন্য কোনগুলো বসে, আর এইগুলোর সাথে বাংলা অর্থ জানা খুব জরুরি। এনিওয়ান, এনিবডি আসলে কি একই রকম অর্থ? অর্থ তো একটু আলাদা, কেউ আর হচ্ছে যে কেউ, তাই না? আচ্ছা, সবাই, প্রত্যেক, অর্থ তো আলাদা। বাংলা করার সময় এগুলো অনেকের সমস্যা হয়। তো আমি যেগুলো নন স্পেসিফিক পারসনকে দিয়েছি 12টা, আর নন স্পেসিফিক থিং যেগুলো বিষয়বস্তুকে বোঝায় এমন দিয়েছি হচ্ছে তোমার 18টা। এই অর্থগুলো তুমি যদি ঠিকঠাক মতো না বোঝো তাহলেই বড় সমস্যা হয়ে যায়। যেমন ছোট্ট একটা টেস্ট দিয়ে আমরা আজকের আয়োজনটি শুরু করি। টেস্টটা হচ্ছে হুইচ ইজ কারেক্ট, নিচের কোন বাক্যটিকে আমি কারেক্ট বলতে পারি। দ্রুত আজকের ক্লাসটি খুব কাছের একজন বন্ধুকে একটু মেনশন করে দাও তো, দেখি তোমার কাছের বন্ধুকে, তার নামটা আমি দেখতে পাবো এবং একই সাথে সেও নিশ্চয়ই খুশি হবে এবং আমার বিশ্বাস কোনো না কোনো দিন সেই ক্লাসগুলো দ্বারা উপকৃত হবে এবং দিন শেষে তোমার অবশ্যই সে প্রশংসা করবে ইনশাআল্লাহ। তো খুব কাছের বন্ধুকে একটু নামটা মেনশন করে দাও, কেমন? আচ্ছা, হুইচ ওয়ান ইজ কারেক্ট? দেখো, তুমি যদি এটা না জানো, নো ওয়ানে বাংলা অর্থ কি বা নোবডি বাংলা অর্থ কি, তুমি ধোঁকা খেয়ে যাবে, তুমি ঝামেলা করবে। আমরা একটু সামনে এগোই। যেগুলো আমরা দিয়েছি, নো ওয়ান মানে কেউ না, আবার নোবডি মানে কেউ না। দ্যাট মিনস আমরা যদি প্রথম বাক্যটা বাংলা বলি নো ওয়ান ওয়াজ দেয়ার, মানে কেউ সেখানে ছিল না, পরেরটা নোবডি ওয়াজ দেয়ার, কেউ সেখানে ছিল না। তার মানে দুইটি বাক্যের অর্থ এক এবং তুমি যেটা খুশি সেটা ব্যবহার করতে পারবে। এটা নিয়ে কোনো কনফিউশন নেই, কোনো দ্বন্দ্ব নেই। দেখো, ইংরেজিতে প্রায় সবগুলোরই সমার্থক শব্দ থাকে। নাউনের একটা নাউন থাকে, প্রোনাউনের একটা অল্টারনেটিভ প্রোনাউন থাকে, শব্দের একটা অল্টারনেটিভ শব্দ থাকে যেটাকে আমরা সিনোনিম বলি, শব্দের বিকল্প একটা শব্দ থাকে সেটাকে আমরা অ্যান্টোনিম বলি, এবং একটা শব্দের জায়গায় আরেকটা শব্দকে রিপ্লেস করা যায়। দ্যাটস ওয়াই তুমি যখন অনেক জানবে, অর্থ বুঝবে এবং গ্রামার রুলসগুলো মানবে, তখন দেখবে যে না, তুমি আসলে তোমার হাতে অবাধ স্বাধীনতা। ফ্রি হ্যান্ড রাইটিং এর সময় তোমার হাত বন্ধ হয়ে যাবে না, তোমার কিন্তু লেখা চলতে থাকবে, রাইট? তো যার কারণে আমি ফার্স্টে দেখিয়ে দিলাম যে বাংলা অর্থ বোঝা খুব জরুরি এবং অনেক জিনিস হতে পারে কিন্তু তার ভিন্নতা জেনে এটি বাংলা জানলে এবং রুলস জানলে তুমি সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবার যে জায়গাটায় আমি ছিলাম, মূল আলোচনা সেখানে যাই। আমরা একটা করে ধরবো এবং সেখান থেকে আলোচনা করবো। ওয়ান, ইনডিফিনিট প্রোনাউনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ান থেকে প্রচুর প্রশ্ন হয়। প্রশ্নটা তো বলে দিই যে প্রোনাউনের ক্ষেত্রে আমরা বেসিক্যালি একটা প্রোনাউনকে দেখবো প্রোনাউন হিসেবে, আবার প্রোনাউনকে দেখবো কোনো সময় ডিটারমিনার হিসেবে। অনেক সময় ডিটারমিনার থাকবে না, যেগুলোতে ডিটারমিনার ব্যবহার হয় না, অর্থাৎ যেগুলো ডিটারমিনার ব্যবহার হয় না সেগুলোকে আমি লিখে দেবো n/a, মানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল, মানে এটা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ নোবডি বা এই জাতীয় শব্দগুলো কখনো ডিটারমিনার হতে পারে না। সো n/a এইটা মিনস নট অ্যাপ্লিকেবল, মানে এটি প্রযোজ্য নয়। তো যেখানে আমি লিখবো নট অ্যাপ্লিকেবল, দ্যাট মিনস হচ্ছে যে ওই প্রোনাউনটার, ওই ইনডিফিনিট প্রোনাউনটার কোনো ডিটারমিনার হয় না। এখন প্রোনাউনের সঙ্গে ডিটারমিনারের সঙ্গে ভার্বের একটা চমৎকার সম্পর্ক রয়েছে। সেই জন্য প্রতিটা বাক্যতেই আমি বোল্ড করে মোটা করে দেখিয়েছি যে কোন সব ক্ষেত্রগুলোতে ভার্ব সিঙ্গুলার এবং কোন ভার্বগুলো হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট বা চুক্তি। এখান থেকে অনেকটা তোমাকে শিখতে হয়।
আচ্ছা, তাহলে ওয়ানের আলোচনায় আসি আমরা প্রোনাউন। ওয়ান ইজ মিসিং। ওয়ান এটা অবশ্যই প্রোনাউন, বাক্যের সাবজেক্ট হয়েছে। ওয়ান সাবজেক্ট হলে ভার্ব হয় সিঙ্গুলার। অ্যাজ ডিটারমিনার, ওয়ান যদি কখনো নাউনের পূর্বে বসে, ওকে, আমার মনে হয় তোমরা প্রত্যেকেই জানো। আমি ছোট করে একটু নোটস করে দিই। প্রথমটা যে ওয়ান প্লাস হচ্ছে নাউন, যখনই ওয়ানটা কোনো নাউনের পূর্বে বসবে তখন তার নাম বলবো আমরা ডিটারমিনার। তবে সে প্রোনাউন হিসেবেই বসুক অথবা ডিটারমিনার হিসেবেই বসুক, কোনো সমস্যা নেই, ভার্বটা কিন্তু কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। মনে থাকবে, অনির্দিষ্ট করে বেসিক্যালি আমরা কোনো একটা ব্যক্তিকে বোঝাই। এই ওয়ান থেকে অনেক ধরনের প্রশ্ন হয়। প্রথম প্রশ্নটা জাস্ট কয়েকটা খেয়াল করো কি ধরনের প্রশ্ন হয়। যেমন হচ্ছে ওয়ান শুড ডু ডট ডট ডিউটি। ওকে, এই একটা প্রশ্ন হয়, সেখানে বলা হয় যে হিজ নাকি হচ্ছে হার নাকি হচ্ছে ওয়ান্স ইত্যাদি ইত্যাদি, এরকম কয়েকটা অপশন থাকে। ওকে, এরপরে নেক্সট টেস্ট হয় যেটা, সেটা হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অথবা আর লয়ার। আমার একজন বন্ধু হচ্ছে লয়ার। এখন এই জায়গাটা একটা গ্যাপ থাকে, বিশেষত ওয়ান থেকে এই প্রশ্নটা সবচেয়ে বেশি হয়। এই দুটা প্রশ্ন আমার বিশ্বাস তোমরা অনেকেই পারবে। যদি কোনো বাক্যতে কোনো সেন্টেন্সে ওয়ান ইনডিফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহার হয়ে যায়, ওকে, তখন দুটো নিয়ম মনে রাখতে হবে। ওয়ান অফ এর পর যে নাউনটা আসবে সেই নাউনটা হবে প্লুরাল। দেখো ফ্রেন্ড নয়, সেটা হচ্ছে ফ্রেন্ডস। তার মানে ওয়ান অফ এর পর আমরা যে নাউনটা বসাবো সেই নাউনটা হবে প্লুরাল। এই শর্টকাটটা মনে রাখতে হবে। ওয়ান অফ, শুধু ওয়ান অফ নয়, এরপর অনেক জায়গায় দেখবে ওয়ান অফ, সাম অফ, এনি অফ, আইদার অফ, নাইদার অফ। এই অফ যুক্ত শব্দগুলোর পর নাউনটা হয়ে যাবে একেবারে প্লুরাল। কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। কিন্তু মজার কথা হচ্ছে এরপরে যদি ভার্ব বসানোর প্রসঙ্গ আসে সেই ভার্বটা কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার। ওকে, খুবই চমৎকার এবং পরীক্ষা, যে কোনো পরীক্ষা আসার মতো একটা রুল। তাহলে ওয়ান অফ এর পর নাউনটা হচ্ছে আমার প্লুরাল। আমরা সূত্র মেনেছি, অতএব ভার্বটা কি হবে? সিঙ্গুলার। ভেরি গুড, যারা বুঝেছেন আনসার করছো, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা যদি ওয়ান এর পর তার পজিটিভ নিতে চাই, তাহলে ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান্স। সো রাইট উত্তর হচ্ছে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। তাই কোনো বাক্যতে ওয়ান যদি সাবজেক্টে থাকে তাহলে পরবর্তীতে তার পজিটিভ হয়ে যায় ওয়ান্স। এটাও অনেক বেশি পরিমাণে আসতে দেখা যায়। ক্লিয়ার? আশা করি ওয়ান সংক্রান্ত রুলসটা বুঝে নিয়েছো, মোটামুটি এইটুকু জানলেই হয়। আচ্ছা, এরপরে জাস্ট নান, নো ওয়ান একটু দেখার বিষয়। নান ইজ হিয়ার, নানটা অবশ্যই প্রোনাউন, বাক্যের শুরুতে সাবজেক্ট হয়েছে। নান ওয়ান অফ দ্য সলিউশনস। দেখো এই যে নান অফ যেটা বললাম অথবা ওয়ান অফ যেটা বললাম, এটাকে গ্রামারিয়ানরা দুই ভাবে স্বীকৃতি দিয়েছে যে যদি কোনো জায়গাতে অফ যুক্ত থাকে সেটাকে ডিটারমিনার বলা যায় করতে। কেননা বেসিক্যালি এখানে সলিউশনস মানে নাউনের পূর্বে বসাতে একটি শব্দ, সেই দিক থেকে এটা ডিটারমিনার। কিন্তু বেসিক্যালি নান অফ দ্য সলিউশনস আমরা কিন্তু বেসিক্যালি নানটাকে ফোকাস করছি এবং মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রোনাউন। সেদিক থেকে প্রোনাউন বলতে পারি আমরা, এবং স্পেসিফিক ভাবে শব্দগুলো তো প্রোনাউন। তাহলে যেটা বলছিলাম এই যে সাম অফ, এনি অফ, নান অফ, এগুলোকে একই সাথে আমরা প্রোনাউনও বলতে পারি আবার ডিটারমিনার বলতে পারি। রাইট? সো নান ইজ হিয়ার, এখানে কিছু নেই। নান অফ দ্য সলিউশনস ওয়ার, কোনো সমাধানের কাজ করে না। দেখো একটু আগে যে রুলটা আমি তোমাদের দিয়েছিলাম, ওয়ান অফ এর পর নাউনটা হলো প্লুরাল, ঠিক একইভাবে নান অফ এর পরেও নাউনটা কিন্তু হচ্ছে প্লুরাল। ওকে, নান অফ এর পরে নাউনটা হচ্ছে প্লুরাল আর ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। কিন্তু এই নান অফ এর পরে কোনো সময় নাউনটা যদি হয়ে যায় প্লুরাল, তুমি খেয়াল করে দেখো, নাউনটা যদি হয় প্লুরাল ভার্বটা হয়ে যাবে প্লুরাল। এটা হচ্ছে নান অফের একটা ব্যবহার। অবশ্য নান অফের পরে ভার্ব কোনো সময় সিঙ্গুলার হয়, যার কারণে আমি দুটো আনসারই তোমাদেরকে নিতে বলবো। নান অফের পরে নাউনটা প্লুরাল হলে ভার্বটা সিঙ্গুলার হয়, আবার ভার্বটা প্লুরাল হয়। এই রুলটা একটু মনে রেখো তোমরা। এই নানের ব্যবহারটা একটু ব্যতিক্রম অন্যদের থেকে। এবার আসো নোবডি। এরকম বেশ কিছু শব্দ তুমি পাবে বডি যুক্ত, যেমন এভরিবডি, এনিবডি, নোবডি, হ্যাঁ, তারপরে এনিওয়ান, এভরিওয়ান, সামওয়ান, এরকম অনেক শব্দ পাবে তুমি। হ্যাঁ, সামবডি, সামওয়ান, প্রায় একই ধরনের ইনডিফিনিট প্রোনাউন। এই প্রোনাউনগুলো নিয়ে একটা মারাত্মক গোলকধাঁধা রয়েছে। প্রথম সত্যতা হচ্ছে যে এরা যদি কখনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, ওকে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, প্রত্যেকটি জায়গায় দেখো নোবডি ইজ, তারপরে এভরিবডি বা এভরিওয়ান, এরপর হচ্ছে এনজয়স, মানে ভার্ব হচ্ছে সিঙ্গুলার। সো এভরিবডি এনজয়স দ্য শো, প্রত্যেকেই শোটা খুব এনজয় করছে। এনিবডি ইজ ওয়েলকাম, প্রত্যেকেই স্বাগতম, যে কোনো জনকে স্বাগতম। নোবডি নোজ দ্য আনসার, কেউই আনসারটা জানে না। তো এরকম আনসার রয়েছে, এইগুলো আমরা পরে দেখবো। কিন্তু একটা বড় সমস্যা হয়ে যায় বিশেষ করে ট্যাগ কোশ্চেনের সময়। তোমরা যখন ট্যাগ কোশ্চেন সলভ করতে যাবে, কারা কারা ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানো একটু আমাকে জানিও। ট্যাগ কোশ্চেনে বিশেষ করে যখন এই কোশ্চেনটা করা হয় নোবডি নোজ দ্য আনসার, এবং যখন ট্যাগ কোশ্চেন করতে বলা হয়
তখন মোটামুটি আমরা একটা রুল শিখেছি, মুখস্থ করে নিয়েছি অনেকে আমাদেরকে, যে নোবডি, নান, নো ওয়ান ইত্যাদি। এগুলো থাকলে সেটা পরিবর্তে কি দিতে হয়? দে দিতে হয়। ওকে, দিয়ে দিলাম। এরপরে অন্যান্য নিয়মগুলো ট্যাগ কোয়েশ্চেন করার সময় শিখবে। যেহেতু প্রেজেন্ট টেন্স, এই যে ডু বা ডাজ, যেহেতু দের পর ডাজ বসে না, এই জন্য ডু। আর যেহেতু নোবডি নেগেটিভ, তাই আর নেগেটিভ হবে। সো রাইট উত্তর হচ্ছে ডু দে। তো এইগুলো নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, বাট এটা নিয়ে আমি কথা বলবো না। আমার কথার জায়গাটা হলো যে নোবডি থাকলে তুমি ভার্বকে সিঙ্গুলার করছো, ওকে, অথচ যখন তুমি প্রোনাউন নিচ্ছ তখন তুমি দে নিচ্ছ। কেন নিচ্ছ? এর পেছনে রিজনটা কি? একটা চমৎকার রিজন রয়েছে, আমরা গণিতের মতো করে সেটা শেখার চেষ্টা করবো। নোবডি নোজ দ্য আনসার, দ্যাট মিনস নোবডি ইজ ইকুয়াল টু হচ্ছে হি। ওকে, আমরা একটু সামনে এগোই। নোবডিকে আমি যদি হি বলি তাহলে যারা ফেমিনিন, যারা স্ত্রীলিঙ্গ মেয়েরা আছে তারা রাগ করবে, সেই জন্য নোবডি মানে শিও হতে পারে। তার মানে নোবডি মানে কেউ না, এর ভিতরে একটা ছেলেও থাকতে পারে, আর নোবডি মানে মেয়ে না, এর ভিতরে একটা মেয়েও থাকতে পারে, সেটা তো স্বাভাবিক। সো হি বা শি। অতএব আমরা নোবডিটাকে যদি আরেকটু ভেঙে বিস্তারিত করি, যে নোবডি মানে হচ্ছে হি এন্ড কি বলতো শি, আমরা দুইটাই এর মধ্যে লুকানো পেয়েছি, হিও হতে পারে, শিও হতে পারে। এবার বলতো হি এবং শিকে আমরা একসাথে কি বলতে পারি? ইয়েস, আমরা একসাথে কিন্তু দে বলতে পারি। হ্যাঁ, দে এর পরে নোজ হবে না, এটা সত্য, কিন্তু দে এই জিনিসটা লুকানো আছে। হ্যাঁ, এই জিনিসটাই লুকানো থাকে। আর এই যে নোজের সঙ্গে যে এসটা হয় সেটা বেসিক্যালি হি নোজ বা শি নোজ। এই হি এবং শি এর কম্বিনেশন হচ্ছে নোবডি। সেই জন্য বেসিক্যালি নোবডি কথা থাকলে এখানে দে নেওয়া হয়। দে মানে হলো এটা নেপথ্যে বা পেছনে লুকানো আছে হি অথবা হচ্ছে শি। তার মানে এই ট্যাগ যে কোশ্চেনটার কথা বলছি, নোবডি নোজ দ্য আনসার, এটার আনসার কিন্তু আরো বেশ কয়েকটা হতে পারে। কেমন আনসার দেখো, আমরা চাইলে এটাকে আনসার করতে পারি ডাজ হি, অথবা আমরা করতে পারি হচ্ছে ডাজ শি। তো যেহেতু দুইটা দেওয়াটা খুবই আপত্তিকর, হি এবং শিকে বোঝানোর জন্য বেসিক্যালি দে ইউজ করা হয়। আশা করি এরপরে তোমরা কখনো এটি মনে রাখবে না বা এটি ভাববে না যে এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি থাকলেই দে হয়। আসলে কেন হয় আশা করি এটা তোমরা বুঝে নিচ্ছ। ক্লিয়ার? ওকে, এই জিনিসটা আমি এখানে তোমাদের দিয়েছি, একটু খেয়াল করে দেখো যে নোবডি নোজ দ্য আনসার, কেউই আনসারটা জানে না, দে আর ইগনোরেন্ট অফ দিস, তারা এই ব্যাপারে অজ্ঞ। এখন এখানে তো আমি দিয়ে দিয়েছি তার জন্য, বলতো নোবডির জন্য। তাহলে আমি যদি এখানে কথা কথা ফিলিং ইন দ্য গ্যাপ রেখে দিই, হ্যাঁ, আমি যদি এখানে হি দিই অথবা শি দিই অথবা দে দিই, তো এখন হয়তোবা তুমি পারবে, কারণ এই পাশে যে আর আছে, তো আরের দিকে তাকিয়ে তুমি হয়তোবা কি দেবে সেটা আমি জানি। তুমি আরের দিকে তাকিয়ে তুমি বলবে যে স্যার আরের সঙ্গে তো দে বসে, কিন্তু তুমি কি রিজনটা বোঝো আমি কেন আসলে নোবডির জন্য দে নিলাম? কারণ হলো এই দে মানে হচ্ছে হি বা শি, মাস্কুলিন বা ফেমিনিন দুইটাই রয়েছে। কিন্তু এই আরের জায়গাতে যদি আমি এরকম হ্যাড বিন দিয়ে দিতাম, তখন তুমি কি করতে? এবার কিন্তু তুমি খুব ঝামেলায় পড়ে যেতে, যে হ্যাড বিন দেখে তো সিঙ্গুলার প্লুরাল চেনা যাচ্ছে না, সুতরাং হি এর পরে হ্যাড বিন হতে পারে, শি এর পরে হ্যাড বিন, দে এর পরে হ্যাড বিন। সো এখান থেকে যে নিয়মটা আমরা ক্লিয়ার হবো যে নোবডি, নান, নো ওয়ান এটসেট্রা এই জাতীয় শব্দ ইনডিফিনিট প্রোনাউন থাকলেই সেগুলো বেসিক্যালি মাস্কুলিন এবং ফেমিনিনকে বোঝায়, এবং সেই জন্য আমরা দে ইউজ করি। বিশেষ করে তোমরা, হ্যাঁ, ডাস তো দিয়েছে, একজনের প্রশ্ন ডাস কেন হবে না? অবশ্যই ডাস হবে। আমি যখন হি বা শি দেবো তখন ডাস হবে, আর দে দিলে সেখানে ডু হবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন আলোচ্য বিষয়। এবং এরপর তুমি এনিবডি, এনিওয়ান যেগুলোই যাও, স্বাভাবিক এনিবডি ইজ ওয়েলকাম, যে কোনো জনকেই স্বাগত, ভার্ব সিঙ্গুলার, এটার কোনো ডিটারমিনার হয় না, অর্থাৎ এই শব্দগুলো কখনো নাউনের পূর্বে বসে না। ঠিক আছে, নন অ্যাপ্লিকেবল। এভরিবডি বা এভরিওয়ান এনজয় দ্য শো, প্রত্যেকেই, এভরিবডি প্রত্যেকেই এনজয় দ্য শো, কি করে? শোটা উপভোগ করে। এই এভরিবডি বা এভরিওয়ান কখনো ডিটারমিনার হতে পারে না, নট অ্যাপ্লিকেবল। বাট সাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সামটা কিন্তু আসে অনেক পরিমাণে, সাম আর মিসিং। ওকে, সাম অপশনস খেয়াল করে রাখো, দুই ধরনের ব্যাপার রয়েছে, সাম আর মিসিং। সাম যখন সাবজেক্ট হবে তখন সেটা ইনডিফিনিট প্রোনাউন, কিন্তু সাম যদি অন্য কোনো নাউনের পূর্বে বসে তাহলে সেই নাউনটা হয়ে যাবে প্লুরাল, এবং ওই সামটার নাম হবে ডিটারমিনার। কেন বলতো? একটু আগে আমি বলে দিয়েছি ডিটারমিনার হতে গেলে প্রথমে বলেছি যে নাউনের পূর্বে বসবে, সো বসেছে। তবে সাম প্রোনাউন হিসেবেই হোক অথবা ডিটারমিনার হিসেবেই হোক, বেসিক্যালি ভার্বটা কি হয়ে যায় বলতো? ভার্বটা হয়ে যায় প্লুরাল। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু ব্যতিক্রম হচ্ছে, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিই। বলতে হবে সাম অ্যাডভাইস আর needed at this moment, M-O-M-E-N-T, moment। এবং আরেকটি টেস্ট হচ্ছে some informations are S-H-O-W-N shown negatively, চুজ দ্য রাইট আনসার, সঠিক আনসারটি খুঁজে বের করো। যারা পেইড ব্যাচে ভর্তি আছো, চুজ দ্য কারেক্ট আনসার।
তাদেরকে কষ্ট করে নোট করতে হবে না, আমি চমৎকার করে ক্লাসটি শেষ হওয়া মাত্র সবগুলো দিয়ে দিই। যারা প্রতিনিয়ত পাচ্ছ এবং নোটস করছো একটু কমেন্টে সাড়া দাও, তাহলে যারা ভর্তি হয়নি তারা একটু এটা ধারণা করতে পারবে। হ্যাঁ, ওকে। সাম অ্যাডভাইস আর নিড অ্যাট দিস মোমেন্ট, নিড হবে না, এখানে নিডেড হবে, রাইট? হ্যাঁ, সাম অ্যাডভাইস আর নিডেড অ্যাট দিস মোমেন্ট। আর একটা হচ্ছে সাম ইনফরমেশনস আর শোন নেগেটিভলি। আর সি নাম্বার হচ্ছে সাম PROB, সাম প্রবলেমস, some problems are being highlighted. বলো দেখি তিনটা বাক্যের ভিতরে কোন বাক্য রাইট? দুইটা না, বেসিক্যালি তিনটা দিয়েছি। বলো দেখি কোন আনসারটা রাইট হবে। মাশাআল্লাহ, অনেকে রাইট আনসার দিয়েছে। দেখো, আমরা মোটামুটি একটা রুল সবাই জানি যে সাম, আ লট অফ, এরকম কিছু শব্দ রয়েছে যেগুলো একই সাথে কাউন্টেবল এবং আনকাউন্টেবল হয়, নাউনের পূর্বে ডিটারমিনার হিসেবে বসতে পারে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল, যেগুলো গণনা করা যায় সেগুলো কাউন্টেবল। প্রবলেমস গণনা করা যায়, কাউন্টেবল। সো কাউন্টেবলের পূর্বে প্লুরাল কাউন্টেবল পূর্বে আমরা সাম বসাতে পারি। তো সেই দিক থেকে বলবো সাম প্রবলেমস আর বিং হাইলাইটেড। একেবারে কিছু সমস্যা তুলে ধরা হচ্ছে। সো ডেফিনেটলি ইটস রাইট। হ্যাঁ, এটাকে আমরা রাইট বলবো। কিন্তু আমরা সামের পরে যদি আনকাউন্টেবল ইউজ করি, যদি আমরা সামের পরে এখানে অপশনস দেখিয়েছিলাম এবং সেই জন্য আর, কিন্তু সামের পরে যদি আনকাউন্টেবল হয়ে যায়, সাম ইনফরমেশনস, আনকাউন্টেবল নাউনের সঙ্গে তো এস হয় না, এটি একটি মহা মারাত্মক অপরাধ। আবার সামের পরে অ্যাডভাইস আনকাউন্টেবল হয়েছে, ভার্ব হয়েছে প্লুরাল, তাও হবে না। তার মানে সাম অ্যাডভাইস ইজ হবে এবং সাম ইনফরমেশনস না, সাম ইনফরমেশন ইজ হবে। আশা করি বুঝতে পেরেছো। এটিও হলো রং এবং এটিও হচ্ছে রং। ওকে, তাহলে কিছু উপদেশ এই মুহূর্তে প্রয়োজন, আর কিছু তথ্য নেগেটিভ ভাবে দেখানো হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ যারা আত্মবিশ্বাস নিয়ে বলেছে, তোমাদের সবাইকে অভিনন্দন। তাহলে আশা করি বুঝে নিয়েছো যে সামের ক্ষেত্রে কখন ভার্ব হয় সিঙ্গুলার এবং কখন হয় প্লুরাল। আচ্ছা, এবার সাম থেকে আমরা আরেকটু এগিয়ে যাব। সামবডি, সামওয়ান, একই কথা। সামবডি, সামওয়ান, পার্থক্য হচ্ছে সাম যদি কারোর সাথে বসে, আমি একটু তোমাদেরকে এখানে জিনিসটাকে তুলে নিয়ে আসি। হ্যাঁ, এই বাক্যটাকে আমি এটার পাশে নিয়ে আসি। একটু আগে যে বাক্যটা দেখলে তার সঙ্গে একটু মিলিয়ে নাও তোমরা। সেটা হচ্ছে যে সাম যখন একা একা প্রোনাউন হয়েছিল তখন ভার্ব হয়েছিল প্লুরাল, কিন্তু সাম বডি যদি হয়, মানে বডির সাথে সাম থাকে, সাম বডি, তখন কোনো একজনকে বোঝায়, অনির্দিষ্ট করে কোনো একজন। সামবডি ইজ অ্যাট দ্য ডোর, কোনো একজন দরজায়। তো তখন ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। ঠিক আছে? সাম এবং বডি এর মাঝখানে কোনোভাবে স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ, সাম এবং বডি এর মাঝখানে কোনোভাবে স্পেস দেওয়া যাবে না। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যতগুলো শব্দ একসাথে যুক্ত করা আছে, সামথিং, সামবডি, এনিথিং, এনিবডি, নোবডি, এর মাঝখানে কোনো স্পেস দেওয়া যায় না। বিশেষ করে যারা ইংরেজি প্রথম দিকে শিখতে চায় বা লিখতে যায় তারা কিন্তু এই ভুলগুলো করে ফেলে। এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং। এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, সবগুলোর সঙ্গে কি আছে বলতো? থিং আছে। এবং মনে রাখতে হবে এই সবগুলোর প্রোনাউন কিন্তু হচ্ছে ইট। ইট মানে হচ্ছে বিষয়বস্তু বা জড় বিষয়, পদার্থ। হ্যাঁ, তো এই এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, এগুলো পরিবর্তে কি বসে? ইট ব্যবহার করতে হয়, সামথিং। এবং এভরিথিং ইজ রেডি, আমরা যখন দেখছি যে এখানে ভার্বটা কিন্তু সিঙ্গুলার, এটা যখন ট্যাগ কোশ্চেন হবে, লাইক তোমরা যখন ট্যাগ কোশ্চেন সলভ করতে যাবে, সেখানে তোমরা দেখবে যে রেডি। তো এরকম ক্ষেত্রগুলোতে কিন্তু বলা হয় যে এভরিথিং ইজ রেডি। সো তুমি এখানে ইট নিচ্ছ এবং ইজের জন্য তুমি এখানে ইজ নিচ্ছ এবং নেগেটিভ করছো ইজন্ট ইট। ট্যাগ কোশ্চেনের সময় এই যে ইটটা নিই, এভরিবডি, সামথিং, এনিথিং, এগুলো পরিবর্তে আমরা কি নিই? ইট নিই। তার মানে এখান থেকে একটা বিষয় প্রমাণিত যে এগুলো প্রোনাউন, ইন্ডিফিনিট প্রোনাউন। প্রোনাউনের আবার রিপ্লেসমেন্ট একটা প্রোনাউন হয়, যেটা আমি তোমাদের প্রথমেই বলে শুরু করেছিলাম। নাউনের একটা অল্টারনেটিভ নাউন থাকে, প্রোনাউনের একটা অল্টারনেটিভ প্রোনাউন থাকে। তার মানে যত কিছু তুমি শিখছো এর মানে হলো যে কুইক রেসপন্সের জন্য, রাইট? বিভিন্ন সময় এগুলো তুমি রেসপন্স করতে পারো। ওকে, সো সামথিং এখানে তেমন, আর এই যে এগুলো কিন্তু নট অ্যাপ্লিকেবল, মানে হচ্ছে এগুলো ডিটারমিনার হয় না, মানে এরা কখনো নাউনের পূর্বে বসে না। সামথিং হ্যাপেন্স, সামথিং হ্যাপেন্স এভরি ডে, প্রতিদিন কিছু একটা ঘটে। সামথিং অনির্দিষ্ট করে, সামথিং হ্যাপেন্স এভরিডে, প্রতিদিন কিছু একটা ঘটে। এই সামথিং কখনোই ডিটারমিনার হতে পারে না, দ্যাট মিন্স নাউনের পূর্বে বসে না। নাথিং এর কথা আসি, নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। নাথিং এর পর ইজ হয়েছে, নাথিং ইজ ইম্পসিবল। আচ্ছা, তোমাদেরকে বলতে হবে কোন বাক্যটি সঠিক আর কোন বাক্যটি ভুল, আর যদি ভুল হয় কেন হচ্ছে ভুল। নাথিং ইজ নট ইম্পসিবল।
আরেকটি হচ্ছে নাথিং ইজ পসিবল। একেবারে গণ হলে একটু আনসার দেওয়ার চেষ্টা করবে কোন বাক্যটিকে সঠিক বলতে পারি। নাথিং ইজ নট ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, আর একটা হচ্ছে নাথিং ইজ নট পসিবল। কোন বাক্যগুলো সঠিক হতে পারে? দেখো, নাথিং এর ভিতরেই কিন্তু না বহন করে, হ্যাঁ নেগেটিভ রয়েছে, তাই পরবর্তীতে আর না ইউজ করা যাবে না। তুমি না অর্থবোধক একটা প্রিফিক্স ইউজ করে একটা শব্দ দিতে পারো, প্রিফিক্স যেমন আনহ্যাপি, ইম্পসিবল, আনক্লিয়ার, এরকম নেগেটিভ একটা শব্দ তুমি দিতে পারো, বাট নট বা নো কথাটি ইউজ করতে পারবে না, যেহেতু নাথিং এর মধ্যে নো কথাটি লুকানো আছে। দ্যাট মিন্স নাথিং ইজ নট ইম্পসিবল, এটা হচ্ছে রং, এটার কোনো অর্থ আসবে না। বাট তুমি এটা বলছো যে নাথিং ইজ ইম্পসিবল, একেবারে রাইট, যেটা তুমি একটু আগে দেখেছো। সো এটাকে আমি রাইট বলছি, এটা রাইট বলছি, বাট পরেরটাই নাথিং ইজ নট পসিবল, নাথিং ইজ নট পসিবল। পরেরটা কি? আচ্ছা, এই ইম্পসিবল মানে যা, নট পসিবল মানে তাই, হ্যাঁ নাথিং ইজ নট পসিবল। সো আমরা এই বাক্যটাকে রাইট বলতে পারি, কারণ আসলে নট পসিবল মিন্স হচ্ছে ইম্পসিবল। তাহলে বাক্যটা আমি একটু আগে একটা সাংঘর্ষিক কথা বললাম যে নাথিং থাকলে বা নো থাকলে সেখানে নট বসে না, হ্যাঁ, কিন্তু আমি এখানে নট বসাতে পারছি কেন? নট পসিবলটা বেসিক্যালি ইম্পসিবল কাজ করছে তাই। তার মানে কিছু কিছু সময় কিছু নিয়মের বহির্ভূত ব্যাপার এসে যায়, সেগুলো অর্থ দিয়ে আমাকে বুঝতে হয় এবং বুঝতে হয় যে ওই শব্দের সঙ্গে ওইটা বসতে পারে কিনা। সো দ্যাট মিন্স এখানে রাইট উত্তর হচ্ছে কয়টা বলতো? রাইট উত্তর হচ্ছে দুইটা। ওকে, সো ইম্পসিবল নেগেটিভ আবার নট নেগেটিভ, কিন্তু এখানে নট পসিবল আমরা বলতে পারি, নাথিং ইজ নট পসিবল। সো বোথ আর কারেক্ট, প্রথমটা দ্বিতীয়টা এবং হচ্ছে তৃতীয়টা। যারা বুঝে শুনে আনসার দিয়েছে তোমাদের সবাইকে অভিনন্দন। আচ্ছা, এই হচ্ছে নাথিং এর ফ্যাক্ট। এনিথিং ইজ পসিবল, যে কোনো কিছুই সম্ভব। তাহলে নাথিং মানে কোনো কিছু সম্ভব নয়, আর এনিথিং মানে যে কোনো কিছু সম্ভব। এই নাথিং এনিথিং যেটাই বলি এগুলো কখনো ডিটারমিনার হতে পারে না, নট অ্যাপ্লিকেবল। এবার আসে অল। অলের ব্যবহার প্রচুর পরিমাণে দেখা যায়, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অল নিয়ে অনেক প্রশ্ন হয়। তো আমিও চেষ্টা করবো অল নিয়ে একটু বিশদ কথা বলার জন্য। আচ্ছা, অল সংক্রান্ত কয়েকটি বিষয় প্রথমত এসে যায়। অল আর ওয়েলকাম, অলটা অবশ্যই প্রোনাউন বাক্যের সাবজেক্ট। অল স্টুডেন্টস আর হিয়ার, সকল ছাত্ররা এখানে। তার মানে নাউনের পূর্বে বসেছে, অতএব এটি হচ্ছে ডিটারমিনার। আর যেহেতু সাবজেক্ট অবস্থানে বসেছে, অতএব এটার নাম হচ্ছে প্রোনাউন। এটা নিয়ে কারো কোনো ডাউট নেই, কিন্তু প্রবলেম হচ্ছে কোন জায়গাটা একটু খেয়াল করে দেখো। লাইক প্রথম এক্সাম্পলটা হচ্ছে যে ধরো আমি বললাম যে অল ইজ ওয়েল দ্যাট আল্লাহ sends us, all is well। আরেকটি বাক্যতে বললাম all are correct, এই একটা দিলাম। আমার প্রশ্ন হলো এখানে অলের পরে আমি ইজ দিলাম, এখানে আমি অলের পরে আর দিলাম, কারণটা কি? Who can say? Anybody? বলো দেখি। আবার এখানে অল পরে আর দিয়েছি, তো ছোট্ট করে একটা নোট লিখে নাও তোমরা। সেটি হচ্ছে যে অল দ্বারা যদি কখনো পারসনস বোঝানো হয় বা ব্যক্তি বোঝানো হয়, সেটা প্লুরাল হয়ে যায় এবং তখন ভার্বটা কিন্তু বেসিক্যালি প্লুরাল হয়ে যায়। হ্যাঁ, সবসময় পারসন কথাটি উল্লেখ থাকবে কোনো মানে নেই, কিন্তু দেখলেই বোঝা যায় একটা ব্যক্তিকে ইঙ্গিত করা হচ্ছে। কিন্তু অল যদি কখনো বিষয়বস্তুকে মিনস করে, থিংস কোনো বিষয়বস্তুকে, তাহলে ভার্বটা কিন্তু হয়ে যায়, সরি না পারসন কেন, এটা হচ্ছে প্লুরাল, আর তখন ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। আচ্ছা, এর সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে অল ইজ ইকুয়াল টু যদি কখনো প্রভাব হয়ে যায়, মানে যেটাকে আমরা প্রবাদ বলি, প্রবাদ প্রবচন আছে না, সত্য সুন্দর কথাগুলো যেগুলো চিরন্তন কথা, সেই অল যদি কখনো প্রভাব হয়ে যায়, প্রবাদ হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে ভার্বটা হয়ে যায় আবার কি বলতো? হ্যাঁ রাইট, ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। এবার একটু আমরা মিলিয়ে নিই। অল ইজ ওয়েল দ্যাট আল্লাহ সেন্ডস আস, সবকিছুই ভালো যেটা মহান আল্লাহ আমাদের পাঠিয়ে থাকেন। এটা একটা প্রবাদ। সো অল এর পর আমরা সিঙ্গুলার ইজ নিয়েছি, রাইট? ওকে, অল আর কারেক্ট, অল ইজ কারেক্ট। কি বলতো? আসলে এখানে আমরা যদি সবকিছু বিষয়বস্তুকে বোঝাই তাহলে অল ইজ কারেক্ট, ইজ হবে না, আর হবে না, তখন ইজ হয়ে যাবে অল ইজ কারেক্ট। কিন্তু যদি আমরা কোনো ব্যক্তির কথা বলি, যেমন ধরো এই বাক্যটা যদি বলি যে অল ইজ অথবা আর হিয়ার, সবাই এখানে। এখন প্রশ্ন হলো সবাই এখানে, এখানে কি বিষয়বস্তু অল দ্বারা নাকি পারসন? অবশ্যই পারসন। তো যখন অল দ্বারা পারসন বোঝানো হয় তখন ভার্বটা হয়ে যায় প্লুরাল।
ওকে, অলের মোটামুটি এই হচ্ছে একটা মানে মুখ্য বিষয়। আর এর সঙ্গে অলের কি ঝামেলা আছে আর? বিশেষ করে আমার জানা মতে এগুলোই হচ্ছে ঝামেলা, অল নিয়ে ঝামেলা হয়। আর এখন অলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন একটু খেয়াল করো সবাই। যেমন ধরো অল অনেক সময় দেখা যায় যে প্রোনাউন বা ডিটারমিনার ব্যতীত অন্য কিছু হয়ে যায়। যেমন আমি যদি বলি অল অফ দ্য ইনফরমেশন, আরেকটা বাক্য দিচ্ছি মানে অল অফ দ্য ইনফরমেশন ইজ অথবা আর ট্রু। বাক্যটা কি দেখো সবাই, অল অফ দ্য ইনফরমেশন ইজ অথবা আর ট্রু। আরেকটি হচ্ছে অল অফ দ্য বুকস ইজ অথবা আর ফিকশনস। আর স্টোরি বুকস দিলাম। ইজ এবং আর নিয়ে বা সিঙ্গুলার প্লুরাল নিয়ে আরেকটা ধরনের দ্বন্দ্ব রয়েছে অলের সাথে, সেটা একটু ক্লিয়ার করে দিই তোমাদের। একটু দেখো তোমরা সবাই, অল অফ দ্য ইনফরমেশন, যদি অল এর পর অল অফ এর পর তুমি কখনো আনকাউন্টেবল নাউন পাও, মানে যেগুলো গণনা করা যায় না, অ্যাডভাইস, ইনফরমেশন, লাগেজ, স্যুপ, ব্রেড, এরকম যে সিলেক্টেড আনকাউন্টেবল নাউন রয়েছে বা অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে, অল অফ এর পরে যদি সেই আনকাউন্টেবল নাউন হয়, অল অফ দ্য মিল্ক ইত্যাদি, তাহলে ভার্বটা কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার। বাট অল অফ এর পরে নাউনটা যদি কখনো হয়ে যায় প্লুরাল, অল অফ দ্য বুকস, অল অফ দ্য পেন্স, অল অফ দ্য প্রোডাক্টস, অল অফ এর পরে নাউনটা যদি প্লুরাল হয়ে যায়, তখন ভার্বটা হয়ে যাবে প্লুরাল। ব্যাস, আশা করি এই কয়েকটি ইনফরমেশন তোমার জন্য অনেক বেশি কাজে দেবে। ওকে, আর এর সাথে আরেকটি টেস্ট দেবো অল নিয়ে, যেটা অনেকটা কনফিউজ করে তোমাদেরকে। যেমন আমি তোমাদেরকে যদি একটা বাক্য দিই, যেমন ধরো বাক্য দিলাম যে আই ran, রান থেকে ran and left her, আমি দৌড় দিলাম এবং তাকে her all alone, তাকে একাই রেখে আমি চলে গেলাম, একা ফেলেই চলে গেলাম, আমি তাকে একা ফেলেই দৌড় দিয়ে চলে গেলাম। I ran and left her all alone. all এর নিচে আন্ডারলাইন করে প্রশ্ন করা হচ্ছে all এর নাম কি। অপশন এ, এই all it's pronoun, যেটা নিয়ে আমরা কথা বলছি। অপশন বি, it's determiner। অপশন সি, adjective। অপশন ডি হচ্ছে adverb। ঝটপট করে জানো দেখি এই জায়গাটা অলটাকে আমরা কি বলতে পারি। দেখো তোমাদের একটা বিষয় বলি, যে যারা অনেক কষ্ট করে আজকের এই ক্লাসটা করছো, অথবা হতে পারে প্রথম থেকে শুরু করে আজকের এই 22তম ক্লাসে অ্যাটেন্ড হয়েছো, এর মাঝে অনেকবার তোমার মন ভেঙে গেছে, তোমার মনে হয়েছে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। এগুলো কোথা থেকে আসে জানো? এগুলো আমি বারবার বলছি, এগুলো হলো শয়তানের ওয়াসওয়াসা। তোমাকে শয়তান গ্রাস করতে চায়, বারবার তোমার মন ভেঙে দিতে চায়। যখনই পারবো না, তোমার দ্বারা সম্ভব নয়, এই বার্তাগুলো মনের গভীর থেকে আসে, তুমি ধরে নিবে এগুলো শয়তানের ওয়াসওয়াসা। তখন তুমি আরেকটু নড়ে চড়ে শক্ত হয়ে বসবে, তুমি ভাববে আমার স্বপ্ন পূরণের পথে শয়তান বেটা তুই তো দায়ী। এই শয়তানকে আমি অনেকভাবে আখ্যায়িত করি। একটা শয়তান চলে যায় এবং একটা শয়তান তোমাকে তোমার উপর বসে থাকে, যেগুলোকে আমি ল্যাংড়া শয়তান বলি। তোমার মাথায় যদি ল্যাংড়া শয়তান ভর করে থাকে, তবেই তুমি ভাবো যে তোমার দ্বারা সম্ভব নয়। আমি জানি না তুমি এমনটি ভাবো কিনা। পৃথিবীতে মানুষ পারে না এমন কিছু নেই। আমি 50টি ক্লাস নেব, বিশ্বাস করো। এক থেকে শুরু করে 50টি ক্লাস করার পর প্রতিটা শিক্ষার্থী উল্লাস করবে, তারা যারা শেষ পর্যন্ত লেগে থাকবে। আর তুমি কি করবে? নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি কি সেই উল্লাসিত হতে চাও? তুমি কি শেষ দিন পর্যন্ত থাকতে চাও? তাহলে আমি অবশ্যই বলবো ঠিক এই পর্যায়ে প্রায় মিডিল, 22টা ক্লাস মানে তো মিডিল, 50তম ক্লাস পর্যন্ত যদি লেগে থাকো, দেখবে তোমার কত পরিবর্তন এবং নিজে সেদিন কত হাস্যোজ্জ্বল একটা মানুষ হবে, সেদিন আত্মবিশ্বাসী হাসি আসবে। সেই দিনের প্রতীক্ষায় একটু না হয় কষ্ট করো, একটু না হয় সুন্দর মুহূর্তগুলোকে বিসর্জন দাও, ঠিক আছে? তাহলে আমরা যেটি বলছিলাম, এই অলটাকে কি বলতে পারি? রাইট উত্তর হচ্ছে অল হিয়ার ইজ অ্যান অ্যাডভার্ব। এই কোশ্চেনটা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রচুর আসে। বেসিক্যালি কারণটা হচ্ছে অ্যালোনটা বেসিক্যালি এমনিতেই অ্যাডভার্ব। হ্যাঁ, তো অ্যাডভার্বের পূর্বে কিন্তু আরেকটা অ্যাডভার্ব বসতেই পারে, অ্যাডভার্বের পূর্বে আরেকটা অ্যাডভার্ব বসতেই পারে। তো এক্ষেত্রে আমি তোমাদের একটা শর্টকাট দিয়ে দেবো, তোমরা কয়েকটা শব্দ একটু মনে রেখো সবসময়। হ্যাঁ, সেটি হচ্ছে গিয়ে, আচ্ছা যাদের রাইট আনসার হয়েছে কমেন্টে জানিও কেমন। সেটি হচ্ছে অল, এরপর যদি তুমি কয়েকটা শব্দ পাও, অ্যাবাউট, অল অ্যাবাউট, অ্যাবাউট আলাদা বসে, কিন্তু অল অ্যাবাউট যদি একসাথে বসে, অথবা তোমার হচ্ছে অল প্লাস হচ্ছে গিয়ে তুমি পাবে হচ্ছে অল অ্যারাউন্ড, অথবা পেতে পারো অল অ্যালং, যেটা আমি মুখে দিলাম, অথবা তুমি পেতে পারো আরেকটা হচ্ছে যে অবজেক্টের পর, মানে কিছু একটা থাকবে বাক্যে, অবজেক্টের পর যদি অল থাকে, হ্যাঁ মানে কথা শেষ। যেমন হি হ্যাজ ইটেন রাইস অল, হ্যাঁ এই রাইসের পর অবজেক্টের পর যদি অল থাকে, অথবা আই হ্যাভ কমপ্লিটেড ইট অল, অবজেক্টের পর যদি অল থাকে। এই যে অলগুলোর কথা আমি বলে দিলাম, এই জায়গাতে অলটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। মনে থাকবে?
ব্যাস, এই শর্টকাটটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু সামনে লিখতে হবে অ্যানাদার, হি ওয়ান্টস অ্যানাদার, সে অন্য একটা চায়। হ্যাঁ, সে অন্য একটা চায়। প্রোনাউন সবসময় সাবজেক্টে না, একবার অবজেক্টের দিকে বসতে পারে, এটি হচ্ছে তার মানে প্রমাণ। ঠিক আছে? সো অ্যানাদার কিন্তু সাবজেক্ট অবস্থানে না, এটা অবজেক্ট অবস্থানে বসে। আর ডিটারমিনার হিসেবে বসতে পারে যদি সেটা নাউনের পূর্বে বসে। ইয়েস, হি ওয়ান্টস অ্যানাদার বুক, সে অন্য একটা বই চায়। আদার্স আর ওয়েটিং, অর্থাৎ অন্যান্যরা অপেক্ষা করছে। আদার্স আর ওয়েটিং, অন্যান্যরা অপেক্ষা করছে। আদার্স মানে হচ্ছে আদার পারসনস, হ্যাঁ, অন্যান্যরা। তো আদার্স আর ওয়েটিং, অন্যান্যরা অপেক্ষা করছে, ইটস প্রোনাউন। কিন্তু যদি ডিটারমিনার হয় একটু কষ্ট করে মনে রাখতে হবে, তখন আর আদার্স হবে না। লক্ষ্য করো এখানে কিন্তু হয়ে গেছে আদার, রাইট? সো আদার সাজেশনস, তার মানে এখানে আদার্স সাজেশন হবে না। আদার্স এর পরে কখনো নাউন বসে না, আদার্স একা একাই বসে প্রোনাউন হিসেবে। আর যদি তুমি তাকে ডিটারমিনার হিসেবে বসাতে চাও সেটা নাউনের আগে বসবে এবং উক্ত নাউনটা হয়ে যাবে কি বলতো, প্লুরাল। এই স্বচ্ছ জ্ঞানগুলো তোমার ভিতরে যদি না থাকে তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং এ যে তুমি হয়তো বলবে যে অন্যান্য সাজেশন, এখন অন্যান্য সাজেশনস লিখবে নাকি সাজেশন লিখবে, কনফিউজড। এরপরে ভার্ব কি ইজ দেবে নাকি আর দেবে, বুঝতে পারছো? ফ্রি হ্যান্ড রাইটিং বলো, স্পোকেন বলো, সর্ব অবস্থায় কিন্তু এই বিষয়গুলো জানা খুব জরুরি। ইনাফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনাফ থেকে অনেক পরিমাণ প্রশ্ন হয়। ইনাফ মানে হচ্ছে যথেষ্ট। ইনাফ মানে হলো যথেষ্ট। ঠিক আছে। তো ইনাফের ক্ষেত্রে ইনাফ যদি বাক্যের কখনো সাবজেক্ট হয়ে যায়, ইনাফ যদি বাক্যের কখনো কি হয়, সাবজেক্ট হয়ে যায়, তাহলে তো সেটা প্রোনাউন বলছি আমরা, ইনাফ। ঠিক আছে? কিন্তু যদি আমরা কখনো ইনাফটাকে নাউনের পূর্বে বসাই তাহলে ইনাফটার নাম হবে ডিটারমিনার। ইনাফের নাম কি হবে, ডিটারমিনার। ইনাফের স্পেশাল কিছু ব্যবহার রয়েছে, যেমন তোমরা একটু যদি দেখো, আমি যদি বলি টেস্ট দিস হাউস ইজ ইনাফ বিগ, এই হাউসটা যথেষ্ট বড়। বাংলা অর্থ খেয়াল করো, এই বাড়িটা যথেষ্ট বড়। তারপরে বলছি দ্য হাউস ইজ বিগ ইনাফ, এই হচ্ছে ইনাফ। এই জায়গাটা একটু নজর দাও এবং ফিল করো হোয়াট উইল বি দ্য রাইট আনসার। বাক্য দেখলে মনে হবে যে প্রথমটাই রাইট, দিস হাউস ইজ ইনাফ বিগ, এই বাড়িটা যথেষ্ট বড়, রাইট? আর পরেরটা হচ্ছে দিস হাউস ইজ বিগ ইনাফ। কেমন যেন একটু আনাড়ি আনাড়ি লাগছে, অ্যাডজেক্টিভের পরে ইনাফ। বাট মনে রাখা খুব জরুরি দুটি শর্টকাট টেকনিক। সেটি হলো যদি আমরা কোথাও ইনাফ বসাতে চাই তো ইনাফের পরে বসবে নাউন, যেমন হচ্ছে যে ইনাফ টাইম, ইনাফ ওয়েল ইত্যাদি। আর আরেকটি সূত্র হচ্ছে যদি আমরা কখনো অ্যাডজেক্টিভ পাই অথবা অ্যাডভার্ব পাই অথবা ভার্ব পাই, এর পরে যেটি বসতে পারে সেটি হচ্ছে ইনাফ। অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসবে ইনাফ। তাহলে বলতো বিগটা কি অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ। তাহলে ইনাফের অবস্থানটা কোথায় হবে? হ্যাঁ, ইনাফের অবস্থান হবে শেষের দিকে, বিগ ইনাফ। দ্য হাউস ইজ বিগ ইনাফ। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এবার একটা রাইট আনসার বলো দেখি। বলো দেখি রাইট আনসার কি হবে? হি সিংস ইনাফ ওয়েল, নাকি হি সিংস ওয়েল ইনাফ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এর থেকে বেশি কঠিন কোনো প্রশ্ন আসে না। সে যথেষ্ট ভালোভাবে গান গায়, সে যথেষ্ট ভালোভাবে গান গায়। মাশাআল্লাহ, অনেকে রাইট আনসার দিচ্ছে। রাইট আনসার হলো ইনাফ আমরা অ্যাডভার্বের আগে বসাতে পারবো না। যাদের এখানে কনফিউশন তারা একটু ফার্স্টে জেনে নাও, ওয়েল ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, ভালোভাবে সুন্দরভাবে, এটা হলো অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের ক্ষেত্রে ইনাফের অবস্থান হবে তারপরে, দ্যাট মিন্স হলো ওয়েল ইনাফ। ইটস দ্য রাইট আনসার। ওকে, সো এই হচ্ছে ইনাফের ব্যবহার। ইনাফের পর যারা পেরেছে তোমাদের সবাইকে অভিনন্দন। লেসের ব্যবহার বলি লেস ইজ নোন। ওকে, এটি সাধারণ কথা যে কিছুটা জানা। প্রোনাউন বাকি সাবজেক্ট লেস এফোর্ট, নাউন আগে বসেছে অতএব এটি ডিটারমিনার। লেস এফোর্ট ইজ নিডেড, অল্প প্রচেষ্টা প্রয়োজন। লিটিল ইজ নোন, অল্প জানা, এটি প্রোনাউন বাকি সাবজেক্ট হয়েছে ডিটারমিনার। আর লিটিল হেল্প, হ্যাঁ, লিটিলের আগে এ বসতে পারে, শুধু লিটিলও বসতে পারে। অর্থটা আমি তোমাদের ডিটারমিনারের সময় দেখিয়েছিলাম, কিছুটা সাহায্য অ্যাপ্রিশিয়েটেড, প্রশংসনীয়। তাহলে নাউনের পূর্বে যেহেতু লিটিল বসেছে, হ্যাঁ লিটিল ইজ দ্য ডিটারমিনার। ওকে, মাছের ক্ষেত্রে আসি, মাছ ইজ এক্সপেক্টেড, এটি হচ্ছে প্রোনাউন বাকি সাবজেক্ট। কিন্তু মাছ যদি নাউনের পূর্বে বসাতে চাই তাহলে সেটি হয়ে যাবে ডিটারমিনার। মনে আছে তো? রাইট। সো আমি যদি একটি টেস্ট নিই এবং দেখি তোমাদের একটু পেছন ফিরে নিয়ে যাই, সবার রাইট আনসারটা মনে আছে কিনা। I had ... a force.
অপশন এতে আমি কি ম্যানি দেবো, অপশন ইতে আমি মাছ দেবো। দ্রুত ট্রাই করো, বিশেষ করে পরবর্তীতে যারা ক্লাসটি দেখবে অবশ্যই একটু পজ দিয়ে থামে ট্রাই করবে। আই হ্যাড ইয়েস এফোর্টস হচ্ছে কাউন্টেবল, সেজন্য আই হ্যাড ম্যানি এফোর্টস। দ্যাট মিনস হচ্ছে আনকাউন্টেবল নাউনের জন্য বসে মাছ, আনকাউন্টেবল ইনফরমেশন লাগে সিনারি এগুলোর জন্য বসে মাছ। আর যেগুলো কাউন্টেবল প্লুরাল যেগুলো গণনা করা যায় এফোর্টস এস প্লুরাল কাউন্টেবল এই জন্য এর আগে বসেছে ম্যানি। মাঝে মাঝে আমি যেটা করবো যে রানিং ক্লাসের সাথে পুরনো একটা আলোচনাগুলোকে টানবো, হ্যাঁ, তাতে করে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আদারের প্রসঙ্গে আসি, অ্যাজ প্রোনাউন দ্য আদার, হ্যাঁ, আদারের আগে প্রোনাউন হিসেবে দ্য আদার ইউজ করা যায়। দ্য আদার ইজ অ্যাভেলেবল, অন্যান্য গুলো যথেষ্ট আছে, দ্য আদার ইজ অ্যাভেলেবল, অন্যান্যগুলো পর্যাপ্ত। দ্য আদার অপশন, এবার খেয়াল করো আদারটা বসেছে নাউনের পূর্বে, নাউনের পূর্বে বসে ডিটারমিনার আর সাবজেক্ট অবস্থানে থাকলে সেটি প্রোনাউন। ব্যাস, ফিউ আর প্রিপেয়ার্ড, কিছুটা প্রস্তুত করণ করা হয়েছে। ফিউ প্রোনাউন হিসেবে হয়েছে, ভার্বটা কিন্তু প্লুরাল। আর আমি সর্বক্ষেত্রে ভার্বটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের নজর পড়লে বুঝতে পারো কোন কোন ক্ষেত্রে সিঙ্গুলার কোনটা প্লুরাল। ফিউ অপশনস, দেখো অপশন নয় অপশনস, তার মানে ফিউ এর পরে নাউন বসলে নাউনটা হয়ে যায় প্লুরাল এবং ভার্বটাও প্লুরাল। ফিউ অপশনস আর অ্যাভেলেবল, কিছু অপশনস একেবারেই সহজলভ্য। ম্যানি, সো ম্যানি সাবজেক্ট হিসেবে হচ্ছে ম্যানি এনজয় দ্য গেম, অনেকেই খেলাটা উপভোগ করে। কিন্তু ম্যানি যদি নাউনের পূর্বে বসে তাহলে ম্যানির নাম হয়ে যায় ডিটারমিনার, ভার্বটা প্লুরাল। সেভারাল যদি বাক্যের সাবজেক্ট হয়, সেভারাল হ্যাভ অ্যারাইভড, কিছুজন পৌঁছেছে, কিছু পৌঁছেছে। আর সেভার যদি নাউনের পূর্বে বসে তাহলে সেটি হচ্ছে ডিটারমিনার। সেভার থাকলে নাউনটি অবশ্যই হবে প্লুরাল, ভার্বটি হবে প্লুরাল। ওকে, এনি ইজ অ্যাকসেপ্টেবল, যে কোনো কিছুই গ্রহণযোগ্য। ওকে, এনি অপশন ইজ ফাইন, যে কোনো অপশনই চমৎকার। সো এনি সাবজেক্ট প্রোনাউন, এনি নাউনের পূর্বে বসেছে, অতএব সেটি নাম হলো ডিটারমিনার। মোর বাক্যের সাবজেক্ট হয়েছে তাই এটি প্রোনাউন। মোর রিসোর্সেস, অনেক উৎসই প্রয়োজন। মোর আর নিডেড, অনেক কিছু প্রয়োজন। বাক্যের সাবজেক্ট প্রোনাউন, নাউনের পূর্বে মোর, এটি হচ্ছে ডিটারমিনার। দেখো একটা ক্লাস অনেক সময় হয় কি যে অল্পতে শেষ হয়, একটা ক্লাস লম্বা হয়। ছোট ক্লাস সেটি তোমাদের স্বার্থেই এবং ইনফরমেশনের কারণেই একটা ক্লাস লম্বা হয়, সেটিও ক্লাসের স্বার্থে ইনফরমেশনের জন্যই। কিন্তু অনেকেই 1 ঘন্টার একটা ক্লাস করতে অধৈর্য হয়ে যাও, বিশেষ করে তারা অধৈর্য হয়ে যাও যারা আসলে বিশেষ কোনো স্বার্থে ইংরেজি শেখো, বিশেষ একটা গণ্ডির মধ্যে থেকে ইংরেজি শেখো। ইংরেজি আসলে একটা বৃহৎ জায়গা, এখানে রাজত্ব করতে গেলে তোমাকে একটু সময় দিতে হবে। আর আমি তো তোমাকে বলিনি যে তুমি 100, 200, 300 ঘন্টা সময় দাও। আমি তো বলেছি তোমাকে 50টা ক্লাসে 50 বা 60 ঘন্টা সময় দাও। সাধারণত ক্লাসগুলো 1 ঘন্টার মধ্যে শেষ হয়, যদি না হয় একটু বেশিও যদি হয় সেটা তোমাদের জন্য। ওকে, আশা করি কোনো ক্লাস লম্বা হয়ে গেলেও একটু মনোযোগ দিয়ে থাকবে, বিকজ এখানে তোমার স্বার্থ বেশি। এরপরে মোস্টের ব্যবহার হচ্ছে মোস্টের পর মোস্ট ইজ নন। নর্মালি কিন্তু আমরা মোস্টকে সিঙ্গুলার ফ্যাক্ট ইউজ করি, মোস্ট ইজ নন, হ্যাঁ, যে অধিকাংশগুলোই পরিচিত। কিন্তু মোস্টের পরে যদি নাউন নিই, নাউনটা হয় প্লুরাল এবং ভার্বটা হয় সিঙ্গুলার, ডিটারমিনার। এন্ড সবশেষ ইনডিফিনিট প্রোনাউনের যে ব্যবহারটা সেটি হচ্ছে সাজ। এই সাজটা হচ্ছে সাজ ইজ ফাইন, জীবন এমনই, হ্যাঁ, জীবন সাচ ইজ লাইফ, এটাই জীবন, জীবনই এমন, হ্যাঁ। আর সাচ প্রবলেমস, সাচ পরে নাউনটা কিন্তু প্লুরাল হয়ে যায়। সাচ প্রবলেমস আর কমন, এমন সমস্যা সাধারণ। সাচ পরে নাউনটা সিঙ্গুলার হয় আবার প্লুরাল হয়। এটা নিয়ে অবাক হওয়ার কোনো কারণ নেই, নাউনটা প্লুরাল হয়েছে তাই ভার্বটা প্লুরাল। সাচ প্রবলেমস আর কমন, এমন সমস্যাগুলো সাধারণ। এই তো ইনফিনিট প্রোনাউন। আর এরপর তুমি বৃহৎ অঙ্গনে প্রবেশ করবে, প্র্যাকটিস করবে, মৌলিক বিষয়গুলো জেনে গেছো যে ইনফিনিট প্রোনাউনের সঙ্গে ডিটারমিনার একটা ব্যাপার রয়েছে এবং এই প্রোনাউন বা ডিটারমিনার উপর বেস করে ভার্ব এগ্রিমেন্টের একটা ব্যাপার রয়েছে, যেটা তোমরা অলরেডি দেখেছো। এবারে আমরা প্রবেশ করেছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এন্ড দেয়ার ইউজেস। ডিস্ট্রিবিউটিভ মানে কি? ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে যে কোনো কিছু আলাদা আলাদা করে ইঙ্গিত করা বা নির্দেশ করা, আলাদা আলাদা করে। এই ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রসিদ্ধ তিনটা প্রোনাউন ইজ, আইদার এবং হচ্ছে নাইদার। একটু মনে রেখো তোমরা, ইজ, আইদার এবং নাইদার। ইচ ইজ ইউনিক, হ্যাঁ, প্রত্যেকটাই অনুপম, অদ্বিতীয়। সো ইজ, ইটস আ প্রোনাউন, প্রত্যেকটাই একেবারে আলাদা করে বলছে। প্রতিটা এখানে যতগুলো আছে প্রত্যেকটা আলাদা করে ইউনিক, মানে কথার ভিতরেই আলাদা আলাদা একটা ভাব থাকবে। আর ডিটারমিনার হয়ে যাবে ইজ যদি সেটাকে আমরা নাউনের পূর্বে ব্যবহার করি। প্রসঙ্গত ইজ যদি কোথাও ইউজ করতে চাই পরে নাউনটা অবশ্যই হবে সিঙ্গুলার। একটা বিষয় ভালো করে তোমরা দেখে নেবে, কিছু কিছু ডিটারমিনারের পরে নাউন সিঙ্গুলার আর কিছু কিছু ডিটারমিনারের পরে নাউন অবশ্যই হচ্ছে প্লুরাল। যেমন আমি যদি এই কথাটাই জাস্ট এইভাবে দিই, ইচের জায়গাটা আমি দিলাম হচ্ছে সাম, স্টুডেন্টস আর রেসপন্সিবল। তাহলে বাক্য দুইটাই রাইট কিন্তু অর্থ আলাদা। ইচ স্টুডেন্ট ইজ রেসপন্সিবল, প্রতিটা শিক্ষার্থী আলাদা আলাদা করে একেবারে নির্দেশ করে বলছে প্রতিটা শিক্ষার্থী
ওই সে অমুক তমুক প্রতিটা শিক্ষার্থী হচ্ছে রেসপন্সিবল, দায়ী, দায়বদ্ধ। আর সাম স্টুডেন্টস কিছু শিক্ষার্থী, সামের পরে নাউনটা অবশ্যই প্লুরাল, ইচের পরে নাউনটা অবশ্যই সিঙ্গুলার। সাম স্টুডেন্টস আর রেসপন্সিবল, কিছু শিক্ষার্থীরা এর জন্য দায়ী। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ডিটারমিনারের সঙ্গে নাউনের একটা মারাত্মক সম্পর্ক রয়েছে, এবং এই কারণে নাউন শেষ করার পরেই মনে করে রাখা আমি তোমাদের ডিটারমিনার শিখিয়েছিলাম, এবং তারপরে কিন্তু আমি প্রোনাউন শুরু করেছি। ওকে, এবং এই যে আজকে তোমাদেরকে ভার্বের যে সম্পর্কটা দেখালাম, এইটার সঙ্গে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা সম্পর্ক আছে। তো সেখানে আমি তোমাদেরকে সেটা দেখাবো ইনশাআল্লাহ। এরপর আসো আইদারের ব্যবহারে। আইদার, ইজ, নাইদার। আচ্ছা, আইদারের ব্যাপারটা মনে রাখতে হবে। আইদার হচ্ছে হ্যাঁ বোধক, মানে দুইয়ের প্রত্যেকটা, দুইটার প্রত্যেকটা, হ্যাঁ। আর যদি নাইদার বলি তাহলে দুইটার কোনোটাই না, এই কথাটা মনে রাখো। আইদার দুইয়ের প্রত্যেকটা ইজ অ্যাকসেপ্টেবল, মানে দুইটাকে আলাদা করে বলছি এবং বলছি যে দুইটাই কিন্তু প্রত্যেকটাই অ্যাকসেপ্টেবল, মানে গ্রহণযোগ্য। আর যদি বলে নাইদার মানে দুইটার কোনোটাই, এখানে দুইটাকে আলাদা করে বলছি কিন্তু না অর্থে যে দুইটাই এইটা এটা কিন্তু কোনোটাই ইজ কারেক্ট, মানে কারেক্ট নয়। সো আইদার is acceptable, either হচ্ছে বাক্যের সাবজেক্ট, it's a pronoun। আর যদি আমরা এটাকে আইদারটাকে নাউনের পূর্বে বসাই, ওকে, সো এটা হয়ে যাবে ডিটারমিনার। একইভাবে neither is correct, কোনোটাই কারেক্ট নয়, neither is equal to নেগেটিভ, either is equal to হ্যাঁ বোধক, তাই না? neither option is good, কোনো অপশনই ভালো নয়। এখন সূক্ষ্ম জ্ঞান ছাড়া তোমার যে প্রবলেমটা হতে পারে, লাইক এরকম বলা হলো either parts are correct, I think. Either of the parts are correct, I think. বলতে হবে এই দুটি বাক্যের মধ্যে কোন বাক্যটি সঠিক হয়েছে। দ্রুত ঝটপট করে রাইট আনসারটা জানিয়ে দাও। মোস্ট অফ এর ব্যবহার সম্পর্কে কেউ জানতে চেয়েছো। মোস্ট অফ এর ব্যবহার খুবই স্বাভাবিক। মোস্ট অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, ঠিক আছে? মোস্ট অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর, ঠিক আছে? সুন্দর, হ্যাঁ। মোস্ট অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল। এনিওয়ে, আইদার, নাইদার যে শব্দগুলোর কথা বললাম, এগুলো যদি কখনো ডিটারমিনার হতে চায় অর্থাৎ নাউনের পূর্বে বসে, হ্যাঁ বসেছে, অতএব নাউনটা হবে সিঙ্গুলার। এখানেই আমি মারাত্মক ভুল করেছি। ওকে, সো পার্ট সি যখন ভুল আর এটা মারাত্মক একটা ভুল। সো আইদার পার্ট ইজ কারেক্ট হওয়ার কথা ছিল, সো ইটস রং। সো আইদার অফ, নাইদার অফ, এইগুলোর পরে নাউনটা হয়ে যায় প্লুরাল, ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। এটাও আমার ভুল, এটাও হচ্ছে আমার ভুল। তাহলে সঠিকটা কি হবে? আমরা সঠিকটা একটু নিচে লিখে নিই। আইদার পার্ট ইজ হবে, আইদার পার্টস না, আইদার পার্ট ইজ, আইদার নাইদার পরে ভার্ব সিঙ্গুলার হয়, ডট ডট। আর যদি কোথাও আমরা নাইদার ইউজ করি, সরি আইদার অফ ইউজ করি, তাহলে এরপর নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। এই মানে ব্যাপারটা এমন হওয়ার কথা ছিল। ওকে, আশা করি বুঝেছো। শর্ট একটা সামারি আমি তোমাদেরকে নোটস করতে বলবো, সেটা হচ্ছে যে যত তোমার ইনডিফিনিট প্রোনাউন আছে, এরপরে ইনডিফিনিট প্রোনাউন আছে, ইনডিফিনিট প্রোনাউন আছে, এরপরে যখন অফ থাকে, এরপরে নাউনটা কিন্তু হয়ে যায় অবশ্যই প্লুরাল। এই কথাটা তোমরা মনে রাখবে। ইনডিফিনিট প্রোনাউন যত আছে, যেমন ধরো আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ, এটা কিন্তু অনেক দেখতে তোমরা, তাই না? ওয়ান অফ, এরপরে আইদার অফ, এরপরে হচ্ছে নাইদার অফ, এই যে এখন অনেক দেখেছো সাম অফ, হ্যাঁ সাম অফ, এরপরে এনি অফ, এরপরে মেনি অফ। যত শব্দ আছে এরপরে অবশ্যই নাউনটা হয়ে যায়, নাউনটা অবশ্যই হয়ে যাবে প্লুরাল। এই শব্দগুলো পরে নাউনটা হয়ে যায় প্লুরাল। ইনডিফিনিট প্রোনাউন যতগুলো আছে এরপরে অফ, এই হলো অফ। সো অফটাকে আমি একটু রেড করি যাতে করে তোমাদের প্রথমে নজরে পড়ে নাউনটা হবে প্লুরাল। ইয়েস, নাউনটা হয়ে যায় প্লুরাল। এই যে যেটা দেখলে আইদার অফ দ্য পার্টস। ওকে, এখন এরপরে ভার্ব কিছু কিছু ক্ষেত্রে হয় সিঙ্গুলার, বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয় প্লুরাল। যেমন ধরো তোমার নান অফ এর কথা বলি এবং মোস্ট অফ এর কথা বলি, হ্যাঁ নান অফ এবং মোস্ট অফ,
এগুলোর আলাদা ব্যবহার আসবে যখন আমরা রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে যাব সেখানে। ওকে, আশা করি বুঝে নিচ্ছ। এই হলো মূলত আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের তিনটা ব্যবহার। এবার সবশেষ যে টোপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউনের জন্মটা কেন হয়েছে? পারস্পরিক সম্পর্ক বোঝানোর জন্য। তারা একে অপরে অথবা একজন আরেকজনকে এই ধরনের কথা প্রকাশের জন্য রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার হয়েছে। পারস্পরিক সম্পর্ক। রেসিপ্রোকাল প্রোনাউনের সংখ্যা হচ্ছে দুইটা এবং এদের প্রথমত একটা মনোবাসনা, একটা কষ্ট হচ্ছে নোটটা করে নেবে। মোটামুটি অন্যান্য প্রোনাউনগুলো আমি যদি পার্সোনাল প্রোনাউন বলি, ইন্টারোগেটিভ বলি, রিলেটিভ, মানে সবগুলোই প্রায় দেখা যায় বাক্যের একটা সাবজেক্ট অবস্থানে বসতে পারে। কিন্তু এরা এই রেসিপ্রোকাল প্রোনাউন কিন্তু সর্বদাই দেখা যাচ্ছে বাক্যের অবজেক্ট হয়ে যায়। কি হয়ে যায়? সর্বদাই এরা অবজেক্ট অবস্থাতে থাকে, মানে বাক্যের সাবজেক্ট অবস্থানে এরা যেতেই পারে না। সো আমি ফার্স্টে একটা নোট করব ইচ আদার এবং হলো ওয়ান অ্যানাদার। এরা সর্বদাই বাক্যের শেষের দিকে বসে। ওকে, আচ্ছা, এরপর ইচ আদার ইজ ইকুয়াল টু হচ্ছে দুই জনের মধ্যে সম্পর্ক। এই কথাটা একটু মনে রাখো তোমরা। দুই জনের মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক হয়, অর্থাৎ আমি বলবো যে এ এন্ড বি, এ এন্ড বি, এ নামক একজন ব্যক্তি এবং বি নামক একজন ব্যক্তির মধ্যে সম্পর্ক। দুইজন ব্যক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে ইচ আদার। কিন্তু যদি দুইয়ের অধিক হয়, সো আমি বলবো যে মোর দেন টু। অর্থাৎ যদি কখনো তুমি দুইয়ের অধিক জনের মধ্যে সম্পর্কের কথা বলো, সেইখানে আমরা এ পাবো, বি পাবো এবং এর সঙ্গে সি নামে আরেকজন ব্যক্তি পাবো। তো এরকম যখন দুইয়ের অধিক হবে সেখানে আমরা ইচ আদার বা ওয়ান অ্যানাদার ইউজ করব। তো দে রেসপেক্ট ইচ আদার, তারা একে অপরকে শ্রদ্ধা করে। এখানে দে মানে কয়জন বলতে পারবে? ইয়েস, এখানে দে মানে হচ্ছে দুইজন। রানা এন্ড রহিম ইজ ইকুয়াল টু দে। দে ইজ ইকুয়াল টু এখানে দুইজন। কিন্তু আমি যদি পরের বাক্যতে বলি দে হেল্প ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে সাহায্য করে। বলো তো এখানে দে মানে কয়জন? দে মানে তিনজন। কেন বলো তো? ওয়ান অ্যানাদার। তো এই দে কখনো কখনো হচ্ছে দুই এবং কখনো কখনো হচ্ছে তিন। দ্যাট মিন্স প্লুরাল প্রোনাউন হলেই সেখানে দে ইউজ করা যায়। এটা ডিপেন্ড করবে যে তুমি কোন পরিস্থিতিতে ইউজ করছো। রহিম বা করিমের জন্য হলেও দে, রহিম, করিম এন্ড হৃদয় তাদের জন্য হলেও তুমি দে ইউজ করতে পারো। রাইট? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং অ্যাবাউট টু ফিনিশ, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। শেষ সময়ে ফিরে এসে অ্যাট লিস্ট তৈরি রইও না। ওকে, সো যেটা আমি বলতে চাই, ধরো এরকম একটি বাক্য দেওয়া হলো, উই লাভ ডট ডট। অপশন বলা হচ্ছে ইচ আদার, অপশন বি ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, উই লাভ ইচ আদার অর ওয়ান অ্যানাদার। এরপরে হলো যে ইচ আদার ইজ লাইট, ইচ আদার ইজ লাইট। ওকে, প্রশ্ন হচ্ছে ইচ আদার ইজ লাইট। প্রশ্ন হলো চুজ দ্য কারেক্ট আনসার। সঠিক আনসারটি খুঁজে বের করো। ইচ আদার ইজ লাইট, আইটি হচ্ছে উই লাইক ইচ আদার। অপশন এ, অপশন বি। ওকে, সো দুইটা প্রশ্ন তোমাদের জন্য। যখন এই ধরনের প্রশ্নগুলো দেওয়া হবে খুব মনোযোগের সঙ্গে ট্রাই করবে এবং কেন আনসারটা হচ্ছে না সেটি বোঝার চেষ্টা করবে। সো উই লাভ, উই দ্বারা আসলে কতজন বোঝায়? আমি, আমরা, তুমি, তোমরা, অনেকগুলোকে একসাথে আমরা উই বলি। দুইজন যতক্ষণ না ক্লিয়ার বুঝতে পারবে ততক্ষণ তুমি ইচ আদার ইউজ করবে না, তুমি অলওয়েজ ইউজ করবে ওয়ান অ্যানাদার, দুইয়ের অধিক। এবং মজার কথা হচ্ছে যে এখন মডার্ন গ্রামারগুলোতে সাধারণত ইচ আদার ইউজ করা হয় না, সর্বদা ওয়ান অ্যানাদার ইউজ করা হয়। উই লাভ ওয়ান অ্যানাদার। হ্যাঁ, দ্যাট মিন্স হচ্ছে এইটা দুই বা তিন, এটা সর্বক্ষেত্রে ইউজ করা যায়। তো যাই হোক, উই নিয়ে অনেকে দ্বন্দ্ব হতে পারে যে দুইজন নাকি তিনজন। তো বেসিক্যালি উই দ্বারা এখানে দুইয়ের অধিক কে বুঝবো আমরা যতক্ষণ না দুইজন স্পষ্ট থাকবে। হ্যাঁ, যেমন সে এবং আমি, উই আর হ্যাপি। হ্যাঁ, সে এবং আমি, তখন উই হচ্ছে দুইজন। কিন্তু যখন নরমালি উই প্রোনাউন হিসেবে ইউজ করা হবে তখন হয়ে যাবে ওয়ান অ্যানাদার, অর্থাৎ আমরা দুইয়ের অধিকজন লাভ। হ্যাঁ, উই লাভ ওয়ান অ্যানাদার, আমরা একে অপরকে ভালোবাসি। এবার আসে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোন বাক্যটি সঠিক? ইচ আদার ইজ লাইক। মনে রাখো বাক্যের সাবজেক্ট কখনোই ইচ আদার হতে পারে না, ওয়ান অ্যানাদার হতে পারে না, যেটা আমি বলেছি। এর অবস্থান হবে সর্বদা সবার শেষে। অতএব উই লাইক ইচ আদার,
আমরা একে অপরকে পছন্দ করি। এখানে আমি ওইটাকে সিঙ্গুলার অর্থে ইউজ করেছি, সরি দুই অর্থে ইউজ করেছি। আমি এটা বলে দিচ্ছি, নাহলে দ্বন্দ্ব হতে পারে। স্যার আপনি এখানে উই দিলেন, তো এখানে ওয়ান আনাদার, আর এখানে উই দিলেন, এখানে কেন ইচ আদার। ওই যে বললাম, এটা যদি ডিপেন্ড করে কোন টেক্সটের উপরে, কোন ঘটনার উপরে দেওয়া হচ্ছে তার উপরে। সো উই লাইক ইচ আদার, ইচ আদার অবস্থান হবে সর্বদা শেষে। ওকে, সো এই হচ্ছে প্রোনাউনের ইনস এন্ড আউটস। আশা করি প্রোনাউন সংক্রান্ত সকল তথ্য তুমি সঠিকভাবে জানতে পেরেছো। তো একটা বিষয় হচ্ছে যে আমরা এক এক করে অনেক দূরে গেছি।